ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। দেখো, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি নাম কি? দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। আর আমি গত দিনে তোমাদের বলেছি সরল সমীকরণ মানে হচ্ছে সরল রেখার সমীকরণ। ঠিক আছে? এই সরল রেখার সমীকরণ সমাধান, তার মানে আমরা গত ক্লাসে জোট সমীকরণ পড়ছি। জোট দুইটা সমীকরণও হতে পারে, তিনটাও হতে পারে। দুইটা সমীকরণ নিয়ে জোট হলে চলক থাকবে দুইটা এক্স ওয়াই, আর তিনটা সমীকরণ নিয়ে জোট হলে চলক থাকবে তিনটা এক্স ওয়াই জেড। সরল সমীকরণ জোট সমাধানের সময় ঠিক যতগুলো সমীকরণ থাকে ঠিক অতগুলোই চলক থাকতে হয়। আমরা দুই চলক বিশিষ্টটা এসএসসি লেভেলে করব, আর তিন চলক বিশিষ্টটা এইচএসসি লেভেলে করব। ঠিক আছে? তো এখন সমীকরণ সমাধানের কতগুলো মেথড আছে, সেই পদ্ধতিগুলো আমি এখানে লিখে রাখছি। যদিও এই দুইটা একটু উল্টাপাল্টা হয়েছে বইয়ের সিকোয়েন্স অনুযায়ী। প্রতিস্থাপন, অপনয়ন, আরগুণ, আর আরেকটা নাম হচ্ছে আরগুণের আরেকটা নাম হচ্ছে বজ্রগুণ, আর লেখচিত্র পদ্ধতি। ঠিক আছে? এইটে আপনাদের নতুন কারিকুলাম ছিল, এই মেথডগুলো ছিল না মনে হয়। ঠিক আছে? তাই আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আমাদের এর মধ্যে কিছু নোট দরকার আছে, আমি সেগুলো সম্পর্কে বলবো। যদি কারো জানা না থাকে নোটগুলো নিয়ে নেবেন। ঠিক আছে? কারণ একটা ক্লাস করা মানে হচ্ছে একটা টিচারের কাছ থেকে ছোট একটা নোট নিয়ে রাখা, মানে আপনি রিভিশনের সময় ব্যাপারটা রিয়ালাইজ করতে বেশি সুবিধা হবে। এখন দেখো, তোমাদের আমি তো বলেছি যে এখানে জোট সমীকরণ, দুইটা সমীকরণ, দুইটা চলক সমাধান করলে কার মান পাবো? এক্স এর মান পাবো, আর একটা ওয়াইয়ের মান পাবো। আচ্ছা, মনে করো তুমি এক্স এর মান 2 আর ওয়াইয়ের মান 3 পাইলা। এখন নির্ণীয় সমাধান এভাবে লেখা যাবে, এভাবে লেখা যাবে। তাহলে এটা কি? এটা কি? তুমি বলতে পারো ক্রমজোড়। ঠিক আছে? আচ্ছা, এটা ক্রমজোড়। ক্রমজোড়ের অন্য নাম বিন্দু। ক্রমজোড়ের আরেকটা নাম হচ্ছে বিন্দু। ঠিক আছে? তাহলে আসলে আমি যখন একটু পরে যখন তোমাদের এই মেথডগুলো করাবো, সেখানে দুইটা সমীকরণ সমাধান করে আমরা এরকম নির্ণীয় সমাধান লিখব। এর মানে হচ্ছে এটা এমন একটা বিন্দু বা ক্রমজোড় যেটা দিয়ে আমরা যে দুইটা রেখা নিয়ে কাজ করেছি ওই দুইটা রেখাই সিদ্ধ হয়। এখন সিদ্ধ হওয়ার মানে আমরা অনেকেই হয়তো নাও জানতে পারি। সিদ্ধ হওয়া মানে হইতেছে এই এক্স এর আর ওয়াইয়ের মান এক নাম্বার সমীকরণে বসাইলেও বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, আবার দুই নাম্বার সমীকরণে বসাইলেও বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। বুঝা গেছে? তার মানে সিদ্ধ হওয়া মানে হইতেছে চলকের কোনো মান যদি আমরা সমীকরণে বসাই, বসানোর পরে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পাই, তাহলে চলকের ওই মান দিয়ে সমীকরণটা সিদ্ধ হয়েছে বলেই চলকের ওই মানটা সমীকরণের মূল বা বীজ। আমরা 5 নম্বর অধ্যায় যখন পড়েছি এরকম সংজ্ঞা ছিল, চলকের যে মান বা মানগুলোর জন্য, চলকের যে মান বা মানগুলোর জন্য কোনো সমীকরণ সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, তখন ওই চলকের মান বা মানগুলিকে সমীকরণের মূল বা বীজ বলে। ঠিক আছে? তাহলে এখন দেখো, তোমরা যখন 5.2 করছিলা হায়ার ম্যাথে, তখন একটা সমীকরণ সমাধান করার পরে কতগুলো মূল পাইছিলা, মূল পড়ার পরে শুদ্ধি পরীক্ষা করছিলা। ওই শুদ্ধি যে পরীক্ষাটা করলা, ওই শুদ্ধি পরীক্ষাটাই আসলে তোমার হচ্ছে এই যে সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা সেটা যাচাই করতেছো। তুমি শুদ্ধি পরীক্ষা দিয়ে কি করতেছো? সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা সেটা তুমি যাচাই করতেছো।
যাচাই করে যখন দেখলা যে চলকের ওই মানটার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পাইলা, তখন তুমি কি বলছো? তখন তুমি বলছো বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং x = এত প্রদত্ত সমীকরণের একটি মূল, তাই না? আর এমন একটা চলক দিয়ে তুমি বসাইলা যেখানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো না, তখন আমরা কি বলছি? ওইটা সমীকরণের মূল নয়। এই যে কেন মূল নয়, তুমি তো ওই সমীকরণ সমাধান করেই পাইছো, আমি সমীকরণ সমাধান করেই মানটা পাইছি, কিন্তু সমীকরণটি সিদ্ধ নয়। এক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে মূল কিন্তু অবান্তর মূল। কেমন মূল? অবান্তর মূল। তাহলে অবান্তর মূল জিনিসটা কি? আমরা কোনো সমীকরণ সমাধান করার পরে চলকের যে মান পাবো, সেই মান দ্বারা যদি কোনো সমীকরণ সিদ্ধ না হয়, তখন ওই মূলটা হবে অবান্তর মূল। ক্লিয়ার? সিদ্ধ হওয়া মানে হচ্ছে সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়া। ঠিক আছে? তাহলে তোমার একটা এরকম একটা মান দিয়ে বলল, একটা মান দিল, তারপরে একটা সমীকরণ দিল, বলল যে এত বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ কিনা। পরীক্ষায় প্রশ্ন এমসিকিউ এরকম আসবে, এত বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ কিনা। তখন তোমাকে বসাইতে হবে। মনে করো আমি দিলাম 2, 3 বিন্দুটি দ্বারা মনে করো 2x প্লাস হচ্ছে 3y মাইনাস 13 = 0 সমীকরণটি সিদ্ধ কিনা যাচাই করো। তাই না? এটা যদি তোমরা পুরান কারিকুলামে পড়তা তাহলে ক্লাসে এইটাই তোমরা পাইতা। ঠিক আছে? এখন আমি কি লিখব? সমাধান। হ্যাঁ, সমাধান করছি। এত বিন্দুটি এত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। বাম পক্ষ 2x 3y minus 13, 2 into 2 plus 3 into 3, এখানে 4 plus 9 minus 13 is equal to 0 সমান ডান পক্ষ, তাই না? তাহলে এই শুদ্ধি পরীক্ষা দিয়ে আমরা কি বুঝলাম? এই শুদ্ধি পরীক্ষা দিয়ে শুদ্ধি পরীক্ষা মিলে যাওয়ার মানে বুঝো? মানে বুঝো? মানে হচ্ছে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, এই বিন্দুটা এই রেখার উপর আছে, আছে বলেই সিদ্ধ হয়েছে, না হইলে হইতো না। বুঝাইতে পারছে? তাহলে তোমাকে যদি বলা হয় এই বিন্দু দিয়ে এই রেখাটা সিদ্ধ হয়েছে, এর মানে বিন্দুটি রেখার উপরে আছে। আবার যদি বলা হয় এত বিন্দুটি দিয়ে একটা বৃত্ত সিদ্ধ হইল, বৃত্তের সমীকরণ সিদ্ধ হইল, তখন তুমি কি বলবা? ওই বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে। ওই বিন্দুটা কোথায় থাকবে? বৃত্তের পরিধির উপর থাকবে। তাহলে আমি তোমাকে কি বলছি? কোনো বিন্দু দিয়ে কোনো সরল রেখা সিদ্ধ হওয়ার মানে হচ্ছে বিন্দুটা ওই রেখার উপর অবস্থান করে, বিন্দুটা ওই রেখার উপর অবস্থান করে। তোমরা কি বুঝতে পারলা? তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা সম্পর্কে
জানলাম শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষ ডান পক্ষ সমান করা, আর বাম পক্ষ ডান পক্ষ যে বিন্দু দিয়ে সমান হবে সেই বিন্দুটা আসলে ওই রেখার উপর অবস্থান করে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদের বলি, দুইটা রেখার সমাধান করে একটা বিন্দু পাওয়া যায়, ওই বিন্দুটাকে কি বলে জানো? কি বলে? ওই বিন্দুটাকে বলা হয় রেখাদ্বয়ের ছেদ বিন্দু। দুইটা সমীকরণ সমাধান করলে এক্স ওয়াইয়ের যে মান পাওয়া যায় ওই মান দিয়ে তৈরি করা, আমি আমার মতো করে বলছি, ওই মান দিয়ে যে বিন্দুটা তৈরি করা সম্ভব সেই বিন্দুটা হচ্ছে ছেদ বিন্দু। ছেদ বিন্দু, রেখাদ্বয়ের ছেদ বিন্দু। এখন যদি স্যাররা বলে দুইটা সমীকরণ দিয়ে, মনে করো তোমাদের এমসিকিউ, আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটা রেখা সমাধান করার পরে এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর প্রাপ্ত মান দিয়ে গঠিত বিন্দু ওই রেখাদ্বয়ের সমাধান বা ওই রেখাদ্বয়ের ছেদ বিন্দু। কি মাথায় ঢুকতেছে না? সহজ কথা, দুটি রেখার সমাধান করলে এক্স ওয়াই এর প্রাপ্ত মান হবে রেখাদ্বয়ের ছেদ বিন্দু। এক্স ওয়াই এর প্রাপ্ত মান হবে রেখাদ্বয়ের ছেদ বিন্দু। আমি কি বুঝাইতে পারলাম? একটু পরে অপনয়ন প্রতিস্থাপন করে আমরা যে এক্স ওয়াই এর মান বের করব, তারপরে নির্ণীয় সমাধান এভাবে লিখব। নির্ণীয়, ধরো সমাধান যে আমি লিখলাম, নির্ণীয় সমাধান এক্স ওয়াই এভাবে লিখলাম, মনে করো 2, 3 লিখলাম। এই 2, 3টাই হচ্ছে দুইটা রেখার ছেদ বিন্দু। সমাধান করে যেটা পাওয়া যায় সেটাই ছেদ বিন্দু। আচ্ছা, তোমাদের আমি গত ক্লাসে চিনানো শিখাইছিলাম যে তুমি কিভাবে বুঝতে পারবে যে এই দুইটা রেখা সমান্তরাল আর এই দুইটা রেখা কিভাবে লম্ব, আমরা বলেছিলাম। ঠিক আছে? ওটার টিউটোরিয়ালও দেওয়া আছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো যারা দেখো নাই। আমি বলছি দুইটা সমান্তরাল রেখা নির্ভরশীল হয়। ঠিক আছে, দুইটা সমান্তরাল রেখা যখন তোমার দুইটা সমান্তরাল রেখার সমাধান করলে কিন্তু এক্স আর ওয়াই এর মান পাবা না, কারণ সমান্তরাল রেখা পরস্পরকে কখনো কোনোদিনও ছেদ করবে না, আর ছেদ না করলে সমাধান বিন্দুও থাকবে না। তাহলে অসমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করবে অসীম দূরে গিয়ে হইলেও, অসীম দূরে গিয়ে হইলেও ছেদ করবে, কিন্তু সমান্তরাল রেখা পরস্পরের ছেদ করে না, তাই তাদের সমাধানও নাই। দুইটা রেখার কখন সমাধান থাকবে না? যখন রেখাদ্বয় সমান্তরাল হবে। আবার বিপরীত ক্রমে যদি বলি, সমান্তরাল রেখাদ্বয়ের ছেদ বিন্দু নাই, সমান্তরাল রেখাদ্বয়ের ছেদ বিন্দু নাই। যেমন আমি তোমাদেরকে সব সময় বলি যে মনে করো √2x + 1 - +4 = 0। এই সমীকরণের সমাধান কত? এই সমীকরণের সমাধান নাই। আমি তোমাদের বলেছি, তোমাদের এবারকার পরীক্ষাতেও আসছে, √something এর মান যদি ঋণাত্মক হয় তাহলে ওই সমীকরণের কি নাই? সমাধান নাই। গুরুত্বপূর্ণ, আবারও পরীক্ষা আসবে, আবারও পরীক্ষা আসবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্গমূল চিহ্নযুক্ত কোনো রাশির মান যদি ঋণাত্মক হয়, তুমি নিঃসন্দেহে বলে দিবা তার কোনো সমাধান নেই। আমরা অনেকেই এটাকে বর্গ করে এক্স এর মান বের করতে পারবো, কিন্তু সিদ্ধ নয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আর কি বলছি বলো?
তাহলে সমাধান, দুইটা সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়? ছেদ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়। সমান্তরাল রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না, তাই তাদের ছেদ বিন্দু নির্ণয় সম্ভব নয়। এই কারণেই ওই সমীকরণের সমাধান অসংখ্য থাকে, ওই সমীকরণের সমাধান অসংখ্য থাকে। ঠিক আছে? আর আমি বলছি যে যে সমীকরণ সমান্তরাল তাদের সমাধান নাই, আর যাদের সমাধান নাই, যে সমীকরণ দ্বয়ের সমাধান নাই, তারাই পরস্পর সমান্তরাল। আচ্ছা, এখন আমি অপনয়ন নিয়ে কথা বলি। অপনয়ন তোমরা অনেকেই জানো, অপনয়ন পদ্ধতি হচ্ছে এক জোড়া সমীকরণ থাকবে, তুমি একটাকে অথবা উভয়টাকে, একটি সমীকরণকে অথবা উভয় সমীকরণকে কোনো একটা সংখ্যা দিয়ে অথবা দুই সমীকরণকে দুই রকমের সংখ্যা দিয়ে গুণ করার পরে এক্স যুক্ত পদ বা ওয়াই যুক্ত পদকে সমান করার পরে যোগ বা বিয়োগ করতে হয়। কি বলছে? যে সমীকরণ দুইটা, জোট সমীকরণ সমাধান করার সময় সমীকরণের দুইটাকে অথবা একটাকে, ঠিক আছে, যে সংখ্যা দিয়ে গুণ করলে এক্স যুক্ত পদ অথবা ওয়াই যুক্ত পদ সেম সেম হবে, দুই সমীকরণে সেম সেম হবে, তখন সেম সেম করার পরে যোগ বা বিয়োগ করলে আমরা সমাধান পাবো। বুঝা গেছে? তাহলে তোমরা বই খুলে দেখবা যে অপনয়নের সংজ্ঞাটা কেমন। দুইটা সমীকরণকে কোনো সংখ্যা দিয়ে গুণ করার পরে এক্স অথবা ওয়াই যুক্ত পদকে সমান করার পরে যোগ অথবা বিয়োগ করলে একটা চলকের মান পাওয়া যাবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে, চলো আমরা সমাধান করি। 6 আমরা অপনয়ন পদ্ধতি করছি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি, প্রদত্ত সমীকরণ দ্বয় দেখো, প্রদত্ত সমীকরণ ax plus by is equal to c, a square x plus b square y is equal to c square। আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই। এর মানে হচ্ছে এটাকে আমরা কিছু দিয়ে গুণ করব যাতে এখানকার এক্স ওয়াই যুক্ত একটা পদের সাথে মেলে। দুইটা মিলানোর দরকার নেই, একটা। যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এই পদের সাথে মিলে যাবে, এ স্কোয়ার এক্স। যদি আমি বি দিয়ে গুণ করি এই পদ আর এই পদ মিলে যাবে, তখন আমি যোগ অথবা বিয়োগ যেটা লাগে সেটা করে ব্যালেন্স করে নিতে পারবো। তাহলে তুমি এভাবে লেখো যে সমীকরণ 1 নংকে কত দিয়ে? এ দ্বারা এবং 2 নংকে 1, তাই না? 2 নংকে 1 দ্বারা গুণ, অপরিবর্তিত রাখা মানেই হচ্ছে 1 দ্বারা গুণ। 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে আমি উপরেরটাকে এ দ্বারা গুণ করব আর নিচেরটাকে 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করার মানে হচ্ছে কোনো পরিবর্তন না করা। এ বি ওয়াই ইজ ইকুয়াল টু এসি, এ এক্স ইজ এ স্কোয়ার এক্স বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তারপরে তুমি কি লিখবা? বিয়োগ করে, তো চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। দেখো এইটার এইটা বাদ যাচ্ছে, এখানে এটা পজিটিভ আর এটা কি নেগেটিভ। এ বি ওয়াই মাইনাস
বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এসি মাইনাস সি স্কোয়ার। আমি এখানে ওয়াই দেখো এ বি মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই এসি মাইনাস সি স্কোয়ার। অনেকেরই প্রশ্ন, আমি ওয়াইটাকে আগে লিখতে পারি? লেখা যায়, কিন্তু না লেখাই বুদ্ধিমানের কাজ। কারণ এখানে এবিসি হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক আর এক্স ওয়াই হচ্ছে চলক। আর আমরা সবাই সংখ্যা নির্দেশক প্রতীক মানে হচ্ছে ধ্রুবক, আর আমরা সবসময় সহ চলকের আগেই কিন্তু ধ্রুব সংখ্যাটা লিখি। ঠিক আছে, তাহলে এটা আমরা প্র্যাকটিস করব। এখন আমরা বড় হচ্ছি, আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দরকার। ঠিক আছে, এখন তুমি ওয়াইটাকে রেখে ওইটাকে পক্ষান্তর করে দাও। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে কার মান? ওয়াইয়ের মান। এখন ওয়াইয়ের মান একে বা দুয়ে যে কোনো জায়গায় বসালেই হবে, তবে সুবিধা কোনটাতে দেখবেন? একে। একে বসালেই সুবিধা, একে বসাবো। ঠিক আছে, তাহলে এবার লেখো যে সমীকরণ 1A ওয়াইয়ের মান বসিয়ে পাই ax plus b into ac minus c square ab minus b square is equal to c. দেখো তো এটা আমরা কাটতে পারি। আচ্ছা, এখানে কি কোনো চলক আছে? এখানে কোনো চলক আছে? চলক হচ্ছে এক্স ওয়াই আছে এখানে, পক্ষান্তর করে দাও। এটা হচ্ছে ধ্রুবক। সি মাইনাস এ সি মাইনাস সি স্কোয়ার এ মাইনাস বি। পরের কাজটা কি হবে বলো তো? লসাগু। লসাগু হচ্ছে এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ সি সি স্কোয়ার এসি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই a minus b। এটা বাদ এটা c স্কয়ার মাইনাস bc ডিভাইডেড বাই a মাইনাস b। আচ্ছা, আমি যদি এই এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কোথায় বসাতে হবে? নিচে, নিচেরটাতে বসবে। ঠিক আছে, তো আমি যদি ডিভাইডেড আকারে দেখাই তাহলে আমার ভগ্নাংশ উল্টানো লাগবে, আর তুমি যদি চাও স্কিপ করতে পারো। যারা বুঝো না দেখো, মনে করো ax ইজ ইকুয়াল টু বি বাই সি। এখন তুমি কি করলা? এক্স বি বাই সি বাই এ, যেটা ডিভাইডেড বাই সেই দাগটা সবসময় বড় থাকবে, এটা বড় থাকবে। এখন কি তুমি লব লিখলা, গুণ চিহ্ন দিলা, এর নিচে নাই মানে এক আছে, এক উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে বি উপরেরটা গুণ, নিচেরটা গুণ। তাহলে দেখো তো এটা কোথায় গিয়ে বসলো? নিচেরটার সাথে বসলো। ঠিক আছে, আমরা এটা করব না, তাই সরাসরি আমরা লিখে দেব যে এক্স সি স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি, যে
এক্স ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বিসি এ স্কোয়ার মাইনাস এ বি। এই যে এক্সের মান আর এই যে ওয়াইয়ের মান, এই দুইটা হচ্ছে প্রদত্ত সমীকরণ দুইটার ছেদ বিন্দু। ক্লিয়ার? এখন আমি এ বি দেওয়াটা করাইতেছি কারণ এগুলোই ঝামেলা, সংখ্যাগুলো ইজি। হ্যাঁ, তো নির্ণয় সমাধান কি লিখবা? নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস এ বি এ বি মাইনাস বি স্কোয়ার। কথা বলে না? আচ্ছা, এটা আমরা এভাবে উত্তর লিখব। আমি তোমাদের ধরো বললাম এক্স স্কোয়ার 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান করলে তোমরা এক্স এর দুইটা মান পাবা। আর কেউ একজন লিখলা নির্ণয় সমাধান, ঠিক আছে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2 3, তাইলে কিন্তু শেষ। আমি সবসময় একই কথা বলে আসছি যে একটা চলকের মান যদি তুমি বের করো, ওইটাকে বন্ধনী দিয়ে লেখা যাবে না, এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান হয়ে গেছে। পুরা এই অঙ্ক করার পরে পোলাপান শূন্য পাইছে শুধুমাত্র এই বন্ধনীর কারণে। সে যদি এমনটাও লিখতো, ঠিক আছে, এখন এক্স এর মান দুইটাই এক্স এর মান, ঠিক আছে, ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? প্রতিস্থাপন না অপনয়ন, সরি, অপনয়ন পদ্ধতি আমরা করলাম। দেখো, অপনয়ন পদ্ধতিতে আমরা আরও একটা প্রবলেম সলভ করতে পারি। যেমন মনে করো 5 নাম্বারটাই করি। 5 প্রদত্ত সমীকরণ দ্বয় 7x minus 8y 7x minus 8y is equal to minus 9, 5x minus 4y minus 3। আমি তোমাদের এই কথা বলবা না, আমি তোমাদের বলছি দুইটা সমীকরণে x যুক্ত পদ যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, y যুক্ত পদ যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, x যুক্ত পদ y যুক্ত পদ একই চিহ্ন বিশিষ্ট হইলে তুমি যদি x কাটতে চাও, x কে রিমুভ করতে চাও, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাই না? তুমি তো আর দুইটা যোগ থাকলে কাটতে পারো না। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে যোগ করলে আমরা একটাকে এলিমিনেট করতে পারি, ঠিক আছে? তো এখন এখানে ধরো তুমি প্রথমে বললা যে আমি y কে সরাই দিব। অনেক সময় এরকম হয় যে এইখানকার চলক এই y কে সরানোর জন্য y এর সহগ দিয়ে এটারে গুণ, আর এখানকার y এর সহগ দিয়ে এটারে গুণ। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে দরকার হয় না। যেমন আমি এখানে 8 বানাইতে চাই, কত লাগবে? 2 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে চেঞ্জ করতে চাই না, তাহলে কত দিয়ে? 1 দিয়ে। তাহলে তুমি লেখো 1 নং সমীকরণ 1 নং কে 1 দ্বারা এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে পাই
10x 8y মাইনাস 6 কি করব বিয়োগ করে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস 3x আর এখানে মাইনাস 3 তার মানে কি দেখো সংখ্যাগুলো কিন্তু অনেক সহজ এই কারণে আমি এ বি সি দেওয়াগুলো করি ঠিক আছে এখন কি x এর মান 1 এ বা 2 এ যে কোনো একটা জায়গায় বসায় নাও y এর মান পেয়ে যাবা ঠিক আছে আমি কি নিচের এটুকু মুছে দেব তো নির্ণয় সমাধান কত 1 2 প্রদত্ত সমীকরণ দ্বয় x by a plus y by b is equal to 2 এক ax plus by ax plus by equal to a square plus b square সমীকরণ 2 এটা কি করে করতে হবে প্রতিস্থাপন আচ্ছা প্রতিস্থাপনের ব্যাপারটা হচ্ছে একটা সমীকরণ থেকে হতে পারে 1 অথবা 2 যে কোনো একটা থেকে x কে y এর মাধ্যমে অথবা y কে x এর মাধ্যমে এটা আবার কি বললেন বুঝলাম না মানে আমি বলছি x ইকুয়াল টু নির্ণয় করব অথবা y ইকুয়াল টু নির্ণয় করব এই x ইকুয়াল টু নির্ণয় করার মানে হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ আর y ইকুয়াল টু নির্ণয় করা মানে হচ্ছে y কে x এর মাধ্যমে প্রকাশ এটা আমরা কিন্তু বলেছি তো এখন দেখো আমি 1 নং থেকে পাই তোমাদের বুঝাই দিতেছি সমীকরণ 1 নং থেকে পাই আচ্ছা 1 নং থেকে পাই ধরো আমি 1 নং থেকে লসাগু নিয়ে নিলাম তাহলে কি bx plus ay না is equal to 2 লসাগু করলে এটা হবে বুঝি তো bx plus ay is equal to তোমরা যারা এই যে এখান থেকে এটা বুঝতে পারলা না তো এটা কপি করে এখানে নিয়ে আসবে একবারে তারপরে লসাগু করে নিও যারা বুঝো না ঠিক আছে এখন আমি এখান থেকে y এর মান বের করতে চাই কার মান y এর মান 2ab - bx y is equal to 2ab - bx divided by a এই যে y equal to লিখলা না y equal to ডান পাশে কি আছে x আছে তাহলে এটাকে বলা হয় y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে y কে কিসের মাধ্যমে অথবা x কে y এর মাধ্যমে যখন x বাম পাশে থাকবে তখন y ডান পাশে থাকবে তখন আমরা কি বলবো x কে y এর মাধ্যমে
আসলে y ইকুয়াল টু যে আমরা এটা লিখলাম, এই প্রকাশটা হয়েছে কেমনে? প্রতিস্থাপন না, মানে এক্স কে যে আমরা এভাবে ওয়াই কে যেভাবে লিখলাম, এটা হচ্ছে এক্স এর মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছে। ওয়াই নিজেকে কার মাধ্যমে প্রকাশ করছে? এক্স এর মাধ্যমে প্রকাশ করছে, এটা বলছে। ওয়াই নিজেকে প্রকাশ করছে এক্স এর মাধ্যমে। ক্লিয়ার? তো এখন তুমি কি করবা? এখান থেকে তো মান বের করছো, তাই না? বসাবা কোথায়? অপরটাতে। তাহলে তুমি এখন লিখবা যে 2 নং সমীকরণে y ইকুয়াল টু এত বসিয়ে পাই। সমীকরণ এভাবে লেখো, সমীকরণ 2 নং এ y ইজ ইকুয়াল টু 2ab মাইনাস bx ডিভাইডেড বাই a বসিয়ে পাই ax b into 2ab minus bx divided by a is equal to a square plus b square. তো এখন এখানে আছে ax 2ab square b square x by a square plus b square. এখানে যেহেতু x রয়ে গেছে, তাই আমরা পক্ষান্তর না করে লসাগু করতে হবে। তাহলে a square x plus 2ab square minus b square x is equal to a square plus b square. এই লিখছো কিনা বলো? আচ্ছা, এখন যে কাজটা করবা, এই কথা বলে না, a স্কয়ার x মাইনাস b স্কয়ার x প্লাস 2ab স্কয়ার ইজ ইকুয়াল টু a ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর গুণ করে দিছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x ইজ ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস a b স্কয়ার মাইনাস, বুঝতে পারছো কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x, এখানে a কিউব মাইনাস হচ্ছে a b স্কয়ার, দেখো a b স্কয়ার আর এখানে 2ab স্কয়ার, তাই না? একটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে বেশি বড়টার সামনে চিহ্ন মাইনাস, তাই মাইনাস থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখানে x ইজ ইকুয়াল টু a ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং x ইকুয়াল টু a, এই মানটা কোথায় বসাবো? কোথায় বসাবো বলো? সমীকরণ 3 নং। 3 নং, ওই যে y ইকুয়াল টু যেটা বের করছে এটা কি 3 নং। যেটা y ইকুয়াল টু বের করছে এটা 3 নাম্বার হবে। 2ab কি ছিল? 2ab স্কয়ার না 2ab?
2ab মাইনাস কি ছিল bx, তাহলে ab, এর মান x এর মান হচ্ছে a আর b ছিল ab, ডিভাইড বাই কি a। তো এখানে বিয়োগ করলে কি থাকবে ab বাই a ইজ ইকুয়াল টু কি b, y এর মান কত b। নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান ab। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা 2 নাম্বার অঙ্কটা দেখো। এই 2 নাম্বার অঙ্কটাতে হচ্ছে